কেওস থিওরির একটা দারুণ ব্যাপার আছে, বাটারফ্লাই ইফেক্ট। এই টার্মটা মূলত এমন একটা ঘটনাকে বোঝায় যেখানে কোনো এক সিস্টেমের এক কোণায় ঘটা খুব সামান্য একটা পরিবর্তনও ভবিষ্যতের বিশাল বড় পার্থক্যের জন্ম দিতে পারে। নামটা কোত্থেকে এসেছে জানেন? একটা কাল্পনিক উদাহরণ থেকে। ধরুন, কয়েক সপ্তাহ আগে বহু দূরের কোনো এক প্রজাপতির ডানা ঝাপটানোর মতো মাইনর একটা পরিবর্তনের কারণে আস্ত একটা হারিকেনের গতিপথই বদলে গেল। শুনতে একদম কোনো সাই-ফাই থ্রিলারের প্লট মনে হচ্ছে, তাই না? কিন্তু অবাক করা ব্যাপার হলো, এর শেকড় আসলে লুকিয়ে আছে পিওর ম্যাথমেটিক্সের গভীরে। ওস্টেরাসের ইতিহাসে কিন্তু এই বাটারফ্লাই ইফেক্টের প্রভাব প্রবল। আজকে আমরা সেরকমই এক বাটারফ্লাই ইফেক্ট দেখব, যার কারণে ঘটেছিল গেম অফ থ্রোনসের ঘটনা। আসুন শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, আজকের গল্প দিয়ে যেহেতু সিজন 1-এর গল্প শেষ করব, এডিট করার সময় সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য একটা গিফট থাকবে, কিন্তু অপেক্ষা করতে হবে একদম ভিডিও শেষ হওয়া পর্যন্ত। চোখ খোলা রাখতে পারেন। ট্রায়াল অফ দ্য 7 শুরু করার সময় হয়ে গেছে, কিন্তু তার আগে আমরা একটা হিস্ট্রি লেসন নিয়ে আসি। এই 7 কারা? বহু বছর আগে ওয়েস্টেরোসের পাশের মহাদেশ এসোসের উত্তরে গড়ে উঠেছিল অ্যান্ডাল সভ্যতা। তারা এসেছিল দ্য এক্স নামের এক জায়গা থেকে। একটু যাযাবর টাইপের ছিল এরা। ওখান থেকে ছড়িয়ে তারা বসবাস করে অ্যান্ডালোস নামের একটা অঞ্চলে। এদের ধর্ম ছিল দ্য 7-এর উপাসনা, যাকে বলা হয় দ্য ফেইথ অব দ্য 7। দ্য ফেইথ অব দ্য 7-এর ঈশ্বর একজন, কিন্তু তার রূপ 7টা। ফাদার, সুবিচার এবং ন্যায়ের দেবতা; মাদার, দয়া এবং মমতার প্রতীক; মেইডেন, নিষ্পাপ আর কুমারিত্বের প্রতীক; ক্রোন, বুদ্ধি এবং প্রজ্ঞার দেবী; ওয়ারিয়ার, যুদ্ধ এবং শক্তির দেবতা; স্মিথ, সৃষ্টি এবং মেরামতকারী; স্ট্রেঞ্জার, মৃত্যুর দেবতা। আর এই 7-এর মেটাফোর কিন্তু দেখি আমরা এই দৃশ্যের মাঝে। অসাধারণ সিম্বলিজম, 7 জন নাইট আর 7 জন দেবতার এই ছবি। যাই হোক, অ্যান্ডালরা এরপর ন্যারোসি পার হয়ে চলে আসে ওয়েস্টেরোসে, আর এখানে এই দেবতাদের প্রভাব ছড়িয়ে যায়। এরা কেন আসে, কিভাবে আসে, সেগুলো জানার জন্য এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই জন্য এই 7 দেবতার কারণে 7 সংখ্যাটা ওয়েস্টেরোসে অনেক গুরুত্বপূর্ণ। 7টি রাজ্য, 7 জন কিংস গার্ড, কিংস ল্যান্ডিংয়ের 7টা গেট, আর এখানে 7 জনের লড়াইয়ের মাধ্যমে বিচার, দ্য ট্রায়াল অফ 7। ট্রায়াল অফ দ্য 7-এর একমাত্র নজির আছে মেঘরের শাসনামলে, সে গল্পটাও আগে বলেছি। যাই হোক, গল্পে ফিরি। দুই পক্ষেই 7 জন করে রাইডার জোগাড় হয়ে গেল। আসুন আরেকবার দেখে আসি তারা কারা কারা। দ্য অ্যাকিউজার্স। পিস মেকার টারগারিয়ান। ছেলেদের হতবুদ্ধিতা এবং দুর্বলতা ঢাকতে নিজেই ময়দানে নেমে পড়েন তিনি। বড় ভাইয়ের পেছনে পড়ে থাকা ক্ষোভ থেকে সবকিছুকে সে ব্যক্তিগত ব্যর্থতার সাথে মিলিয়ে ফেলে। প্রিন্স ডেইরন টারগারিয়ান। আগেই ডাঙ্কের সাথে হার মেনে নেবার চুক্তি করে ফেলেছে সে। প্রিন্স এরিয়ান টারগারিয়ান সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী, কারণ এরিয়ানের কাছে সম্মান বলতে কিছু নেই। সে জেতার জন্য অসৎ উপায় অবলম্বন করতে পিছপা হবে না। স্যার উইলিয়াম ওয়াইল্ড, স্যার ডনেল অব ডাস্কেন্ডেল আর স্যার রোনাল্ড ক্র্যাকহল, 3 জনই কিংসগার্ড। স্যার স্টেফন ফসওয়ে। স্টেফনের মতো অখ্যাত নাইটকে সঙ্গে নেওয়ার একমাত্র কারণই হতে পারে ডাঙ্কে বিপদে ফেলা, যাতে সে শেষ মুহূর্তে কারো সাহায্য না পায় এবং অপরাধ মেনে নেয়। দ্য ডিফেন্ডার্স। স্যার লায়নেল ব্যারাথিয়ান। সিরিজ যেহেতু তাকে ডাঙ্কের বন্ধুই বানিয়ে ফেলেছে, সুতরাং তার কাছে শক্ত কারণ আছে। কিন্তু বইতে দেখানো হয় অনেক বছর পর ট্রায়াল অব দ্য 7-এ অংশগ্রহণ করার গৌরবের জন্য সে সমর্থন দেয়, যদিও আমরা বিশ্বাস করতে চাই যে সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায়। স্যার রবিন রাইসলিং। সিরিজে তার ক্যারেক্টারটাকে আরেকটু স্ক্রিন টাইম দেওয়া যেত। সে লিও টাইরেলের কাছে জাউস্টিংয়ে হেরেছিল, কয়েক সেকেন্ডের জন্য দেখানো হয়েছে সে দৃশ্য। সে ওখানেই তার চোখ হারায়। পাগল টাইপের ছিল সে। স্যার হামফ্রে হার্ডিং। ওনার ঘোড়াটাকেই মারে এরিয়ান, প্রতিশোধমুখী মনোভাব তার। স্যার হামফ্রে বিসবারি। হার্ডিংয়ের সঙ্গে তার বৈবাহিক সূত্রে সম্পর্ক আছে, খুব সম্ভবত তারা শ্যালক এবং ভগ্নিপতি। ওনাদের দুজনে জাউস্টিংয়ের একটি অংশ বইতে ছিল, কিন্তু এখানে দেখানো হয়নি, ফলে ক্যারেক্টার দুটো কোনো প্রেক্ষাপটই পায়নি। ওই অংশটা দেখানো যেত চাইলেই। স্যার রেইমন ফসওয়ে। বন্ধুর বিপদে নিজে সদ্য নাইট হয়ে লড়তে প্রস্তুত হয়ে যায় রেমন ফসওয়ে। টারগারিয়ানদের প্রতি তার রাগও অনেক। বেইলর ব্রেক্সপিয়ার টারগারিয়ান। সবচেয়ে বড় চমক, তিনি ছিলেন সত্যিকারের ন্যায়বান এক প্রিন্স, আয়রন থ্রোনের নেক্সট ইন লাইন। তিনি হ্যান্ড অব দ্য কিংও ছিলেন। তার ইচ্ছা ছিল না যুদ্ধে নামার, কিন্তু এরিয়ানের কাজ তার ভালো লাগেনি, ন্যায্য লাগেনি, তাই তিনি নেমে পড়েন ডাঙ্কের সাপোর্টে। স্যার ডানকান দ্য টল, আমাদের মূল চরিত্র। এর কথা অনেক বলা হয়েছে, আপনারা সবই জানেন।
গত পর্বে বলেছিলাম প্রাকৃতিক কাজ দেখানোর আর কি বাকি আছে। এই এপিসোড শুরু হলো রেমন ফসওয়ে আর ডাঙ্কের নার্ভাসনেসের চোটে বমি করার মধ্য দিয়ে। তবে প্রতিটা পর্বেই এইসব স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ড আমাদের বারবার মনে করিয়ে দেয় এরা আসলে সবাই সাধারণ মানুষ। বমিটমি শেষ করে শুরু হলো সেই ঐতিহাসিক ট্রায়াল অব দ্য 7। 14 জন নাইট ঘোড়া ছোটালেন। ল্যান্স তাক করা, মাটির বুক কাঁপিয়ে ধেয়ে এলো আর্মার পরা ঘোড়াগুলো। ওক, আয়রন আর স্টিলের দুই দেয়াল যেন প্রচণ্ড গতিতে সশব্দে আছড়ে পড়ল একে অপরের উপর। প্রিন্স ডেইরন কথা রাখলেন। স্যার রবিন তাকে ধাক্কা দিতেই তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং আর উঠলেন না। ডাঙ্কের বিরুদ্ধে তার অভিযোগ তুলে নিলেন। ওদিকে প্রিন্স বেলর একাই লড়ছিলেন 3 জন কিংসগার্ডের সাথে। তিনি জানতেন তাদের শপথের কারণে কিংসগার্ডরা রাজবংশের কারো ক্ষতি করতে পারবে না। সেই সুযোগটাই তিনি কাজে লাগালেন। এর মাঝেই ডাঙ্ক ধেয়ে গেল সেই এরিয়ান টার্গারেনের দিকে। হেজ নাইট আর প্রিন্সের সংঘর্ষ হলো। প্রথমেই স্যার ডানকান আহত হলেন। পেটে ঢুকে গেল একটা স্পিয়ারের খণ্ড আর তার শিল্ড ভেঙে দুটুকরো হয়ে গেল। যুদ্ধটা আসলে ছিল এক্সপেরিয়েন্সের। যুদ্ধের শুরুর সেই বমির দৃশ্যই বলে দেয় ডানকান কতটা নার্ভাস ছিল। এরপর এরিয়ানের মর্নিং স্টারের আঘাতে ডাঙ্ক গোড়া থেকে ছিটকে পড়ে গেল। এরিয়ানও পড়ল, কিন্তু সে উঠে দাঁড়ালো পায়ে ভর দিয়ে। হাতে তার মর্নিং স্টার, ডাঙ্ককে শেষ করার জন্য প্রস্তুত। সিরিজের এইখানে ঢুকিয়ে দিয়েছে ফ্ল্যাশব্যাক। ঘটনাটা ব্ল্যাকফায়ার রেবিলিয়নে ঘটা সে ব্যাটল অফ দ্য রেড গ্রাস ফিল্ডের ঠিক পরে। ডাঙ্ক ছিল অনাথ, তার সঙ্গী ছিল রেফ নামের একটা মেয়ে। তারা দুজন মিলে ডেড বডি লুট করছিল। তারা দুজন ফ্লি বটমে একসাথে বড় হয়েছে। সবসময়ের অপটিমিস্টিক ডাঙ্ক আশা করে যুদ্ধ শেষে এবার তারা ঠিকমতো খেতে পারবে, কিন্তু বাস্তববাদী রেফ মনে করিয়ে দেয় এক যুদ্ধ শেষ হয়েছে তো কি হলো, আরেক যুদ্ধ আসবে। যতদিন তারা এখান থেকে বের হতে না পারবে ততদিন এভাবেই চলবে। সেই স্বপ্ন মাথায় নিয়ে তারা তাদের চুরি করা জিনিসগুলো বিক্রি করতে যায়। সেখানে অ্যালিস্টার নামের এক সিটি ওয়াচের গার্ড তাদের ধরে ফেলে, কিন্তু একটা ডিস্ট্র্যাকশন আশায় তারা পালিয়ে যেতে পারে। আর রেফ সুযোগ পেয়ে অ্যালিস্টারের ড্রিঙ্কিং পাউচটা মেরে দেয়। এরপর এরা যখন লুট বিক্রি করে কিছু টাকা পায়, তখন আবার অ্যালিস্টার ওদের ধরে ফেলে আর সব টাকা নিয়ে নেয়, এই বলে যে ওরা এগুলো চুরি করেছে। ওরা কিছুই করতে পারে না, কারণ সে তো আর মিথ্যা কথা বলেনি। কিন্তু এবারও রেফ তার নাইফ চুরি করে নেয়, কিন্তু অ্যালিস্টার এবার তাকে ধরে ফেলে আর রেফকে ওই নাইফ দিয়েই মেরে ফেলে। ডাঙ্ক শোকে পাগল হয়ে অ্যালিস্টারকে আক্রমণ করে, কিন্তু সে তো আর পারবে না তার সাথে। তখনই তাকে বাঁচাতে চলে আসে স্যার আর্লান। দুর্দান্ত ফাইট করে সেখানে সবাইকে সে মেরে ফেলে। ডাঙ্ক প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। তার লাইফে আর কোনো পারপাস নেই, তাই সে স্যার আর্লানকে ফলো করতে থাকে। এভাবেই ফলো করতে করতে সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায় একদিন। আর তখন স্যার আর্লান তাকে এসে বলে, গেট আপ। এই ডাকটাই যুদ্ধের ময়দানে মাটিতে পড়ে থাকার সময় তার কানে বাজতে থাকে, কারণ ঠিক একইভাবে এগো তাকে ওঠার জন্য ডেকে যাচ্ছিল। এখানে হেভি ইমোশনকে পুশ করার জন্য শোরানাররা বইয়ে না থাকলেও ডাঙ্কের ব্যাক স্টোরি দেখানোর যে সিদ্ধান্ত নিয়েছে ওটা অসাধারণভাবে কাজ করেছে। ডাঙ্ক তার হার না মানা জেদ নিয়ে লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আবার যুদ্ধে ফিরি। ডাঙ্ক গড়াগড়ি দিল, গায়ে কোথা থেকে শক্তি পেল কে জানে, কিন্তু পেল। সে গড়িয়ে গিয়ে এরিয়ানের পা জড়িয়ে ধরল, গালাগালি করতে থাকা প্রিন্সকে টেনে কাদায় ফেলে দিল, তারপর উঠে বসলো বুকের উপর। এরিয়ান শক্তিশালী, কিন্তু ডাঙ্ক আরও বেশি শক্তিশালী, ওজনেও ভারী। সে মাঠে যুদ্ধ না করতে পারে, কিন্তু ফ্লি বটমে থেকে একদম মারামারিতে সে ওস্তাদ। বইয়ে খুব সুন্দরভাবে বলেছে, হি ক্যান ভ্যানকুইশ দ্য ডানকান দ্য টল, বাট নট ডাঙ্ক অফ ফ্লি বটম। সে দুই হাতে এরিয়ানের শিলটা ধরল, স্ট্র্যাপ ছিঁড়ে ফেলা পর্যন্ত মোছাতে থাকলো। তারপর সেই শিল দিয়ে প্রিসলিংয়ের হেলমেটে বাড়ি মারতে থাকলো, একবার, দুইবার, বারবার। হেলমেটে এনামেল করা আগুনের শিখাগুলো চুরমার হয়ে গেল। হিল্ড! ডাঙ্ক চিৎকার করে উঠল। আই হিল্ড! ড্রাগন ফিসফিস করে বলল, তার ফ্যাকাশে ঠোঁট নড়ল সামান্য। এখানে কিন্তু ডাঙ্ক চাইলেই তাকে মেরে ফেলতে পারত, আর তাকে না মারাটাতেই লুকিয়ে আছে এপিসোডের নামকরণের সার্থকতা, ইন দ্য নেম অব দ্য মাদার, যার অপর নাম ক্ষমা, মার্সি। ক্লান্ত আহত ডাঙ্ক পড়ে গেল। শুধু সিরিজে না, বইয়েও এই যুদ্ধটা সংক্ষিপ্তই ছিল, কিন্তু এই সংক্ষিপ্ত যুদ্ধটাই প্রচণ্ড রিয়েলিস্টিক ছিল। এ কারণে এই যুদ্ধটা পুরো গেম অফ থ্রোনস ইউনিভার্সের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট হিসেবে পরিচিত হয়েছে। ঝাপসা চোখে সে দেখল বেইলর তার সামনে দাঁড়িয়ে। তাকে সার্ভিসে যোগ দেওয়ার অফার দিচ্ছিলেন তিনি বলছিলেন রেলমের ভালো মানুষের দরকার আছে। কিন্তু ক্রাউন প্রিন্স কেমন অদ্ভুত আচরণ করছিলেন, কথা জড়িয়ে যাচ্ছিল। কামার স্লিপেটের সাহায্যে বেলরের হেলমেট খুলতেই দেখা গেল তার মাথার খুলির একটা অংশ থেতলে ভেতরে ঢুকে গেছে। বেলর ঢলে পড়লেন ডাঙ্কের গায়ের উপর, মৃত। ডেরন দ্য ড্রাঙ্কেনের ভবিষ্যৎবাণী সত্য হলো। স্যার ডানকান দ্য টল কাদার মধ্যে পড়ে আছেন, আর তার উপর লুটিয়ে আছে এক বিশাল ড্রাগনের লাশ। হেজ নাইট তার নির্দোষিতা প্রমাণ করেছে ঠিকই,
কিন্তু এর দাম হিসেবে দিতে হলো হাউস টারগারিয়ানের শ্রেষ্ঠ সন্তান, প্রিন্স অব ড্রাগনস্টোন, হ্যান্ড অব দ্য কিং, প্রোটেক্টর অব দ্য রিয়েলম, আর আয়রন থ্রোনের এয়ার অ্যাপারেন্ট বেলর ব্রেক্সপিয়ারের প্রাণ। প্রিন্স বেলর, যাকে বলা হতো সেই সময়কার সবচেয়ে ভালো নাইট, তিনি এত সহজে মারা গেলেন। এর একটা সহজ কারণ ছিল, প্রিন্স বেলরের আসলে টুর্নামেন্টে পার্টিসিপেট করার কোনো প্ল্যান ছিল না, তাই তিনি তার আর্মার নিয়ে আসেননি। যখন যুদ্ধ করতেই হচ্ছিল তখন তিনি তার ছেলে প্রিন্স ভালারের আর্মার করে আসেন, কিন্তু ভালার ছিল তার থেকে সাইজে ছোট, তাই ঠিকমতো ফিট হয়নি তাকে। তাই এই আর্মা সহজেই একটা মেসের আঘাতে দেবে যায় আর তার মাথা ফাটিয়ে ফেলে। এই এপিসোডটায় খুব বেশি কিছু হয় না। লাস্ট এপিসোডে দেখার পর এটাকে পানসি মনে হতে পারে। এটা কিন্তু ইউনিভার্সের ট্রেডিশন। নেড স্টার্কের মৃত্যু, রেড ওয়েডিং সব কিন্তু সিজন ফিনালের আগের পর্বেই ঘটেছিল। শুরুতে দেখানো হয় লায়নেল ব্যারাথিয়ান ডাঙ্ককে ইনভাইট করেন তার সাথে যাবার জন্য। You could come with me. এমনকি সে উল্লেখ করে টার্থের কথা। You ever been to Tarth? বলেছিলাম না, ব্রেন অব দ্য টার্থের সাথে কানেকশনে হিন্টস দেওয়া হবে। সেখানে লায়নেল একটা ইন্টারেস্টিং কথা বলে। And the gods don't favor a fraud. এর উত্তরে ডাঙ্ক বলে, Then why have they favoured me? ডাঙ্ক নিজেকে কেন ফ্রড বলে, তার উত্তর আমরা খুব শীঘ্রই পাব। এরপর আমরা দেখি বেলারের ফিনারেল। এখানে কিন্তু টারগারিয়ান ফ্যামিলির বাকি মেম্বারদের দেখা যায়। ফ্যামিলিটিটা মনে আছে? এটা হলো কিং ডেয়রন দ্য গুড, তার বোন ডেনারিস। বেলারের আরও অনেক ছোটখাটো টারগারিয়ান ভাই বোনেরা এখানে আছেন, কিন্তু তারা খুব একটা ইম্পর্টেন্ট না। ভালা টারগারিয়ানের সাথে কথা হয় ডাঙ্কের। তার প্রশ্ন ছিল, দেবতারা এত মহান একজনকে নিয়ে গেল আর ডাঙ্ককে বাঁচিয়ে রাখলো কেন? Why would the gods take him and leave you? ডাঙ্কেরও একই প্রশ্ন ছিল। রেমন ফসওয়ের সাথে বিদায় পর্ব চলাকালে প্রিন্স মেকার ডাঙ্ককে ডেকে পাঠালেন। প্রচণ্ড বিষণ্ণ তিনি, বিষণ্ণ ডাঙ্কও। হার মেনে নিলেন তিনি আর জানালেন এরিয়ানকে লিসে নির্বাসনে পাঠাচ্ছেন। মেকার স্বীকার করলেন যুদ্ধের হট্টগোলে তার আঘাতেই প্রিন্স বেলনের মৃত্যু হয়েছে। তিনি আক্ষেপ করলেন এখন সবাই তাকে কিনস্লেয়ার বলবে, ভাববে তিনি সিংহাসনের লোভে ভাইকে মেরেছেন। সবাই বেলরকে ভালোবাসত, দ্য গ্রেট হোপ অফ 7 কিংডম। অথচ তার মনেই পড়ছে না কখন তিনি এ কাজ করেছেন। ডাঙ্ক বলল দোষ তারও অনেক। মেকারের মেইস হয়তো তাকে মেরেছে, কিন্তু প্রিন্স বেলর মারা গেছেন তাকে রক্ষা করতে গিয়েই। যখনই রেলমে কোনো সমস্যা হবে তখন সবাই বলবে বেলর থাকলে এটা হতো না। এখন আয়রন থ্রোনে বেলরের বদলে ভালার বসবে। ভালারের মতো তিনিও ভাবছিলেন এক সামান্য হেজ নাইটকে বাঁচাতে দেবতারা কেন বেলরের প্রাণ নিলেন। ডাঙ্ক বলল সে জানে না, কিন্তু হয়তো একদিন রাজ্যকে বাঁচানোর জন্য ডাঙ্ককে দরকার হবে। হয়তো তার কোনো স্পেশাল ডেস্টিনি আছে, এমন প্ল্যান যার জন্য হেজ নাইট কি দরকার বেশি পড়বে প্রিন্সের থেকে। সিরিজে এই পুরো কনভারসেশন এক শুনে লুকিয়ে লুকিয়ে। এরপর ফিলোসফিক্যাল আলাপ বাদ দিয়ে মেকার আসল কথায় এলেন। আমার ছোট ছেলেটা তোমাকে বেশ পছন্দ করেছে। তার স্কয়ার হওয়ার বয়স হয়েছে, কিন্তু সে জিদ ধরেছে তুমি ছাড়া আর কারো স্কয়ার সে হবে না। বেশ অবাধ্য ছেলে সে, বুঝতেই পারছো। তুমি কি তাকে নেবে? ডাঙ্ক বলল সে সামান্য হেজ নাইট, তার স্কয়ার হবে একজন প্রিন্স, সেটা মানায় না। তখন মেকার তাকে টারগারিয়ান হাউস হোল্ডে জয়েন করার অফার দিলেন। সে রিফিউজ করে সেই অফার, কারণ সে নিজেকে ওয়ার্দি মনে করে না, অথচ সে সারা জীবন তাই চেয়েছিল। কেন রিফিউজ করে তার সিরিজের আরেকটা ফ্ল্যাশব্যাকে দেখায়, যা অনেকে সন্দেহ প্রমাণ করে। জানা যায় স্যার আর্লান আসলে কখনোই ডাঙ্ককে নাইট বানাননি। Why did you never knight me? এর হিন্টস কিন্তু কয়েকবার দেওয়া হয়েছে সিরিজে। এই কারণেই কিন্তু রেমন যখন তার সামনে বসে পড়ে তাকে নাইট বানানোর জন্য, সে কিন্তু রাজি হয় না। স্যার লায়নেল তাকে নাইট বানান। পুরো গল্পে ডাঙ্কের নার্ভাসনেস, ভয়ের আর একটা নতুন ডাইমেনশন দেয় এই তথ্য। সে জানতো সে আসলে এক ফ্রড, কিন্তু সে আজীবন চেয়েছিল নাইট হতে। অদ্ভুত গল্প। যে কখনো নাইট হয়নি তার মাঝেই ছিল সব আদর্শ নাইটের গুণাবলী। এই গল্পটা দেখায় যে নোবিলিটি বা টাইটেল না, বরং সাহস, শক্তি আর কম্পেশনই একজন মানুষকে ট্রু নাইট বানায়। বইয়ে এভাবে কখনো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করেনি। এখানে দেখানো হয় সেই যুদ্ধে বেলর টারগারিয়ান ছাড়া আর কে কে মারা গেল। স্যার হামফ্রে বিসবারি আর হামফ্রে হার্ডিংও মারা গিয়েছিলেন। সিরিজে এই ফিউনারেলেই ডাঙ্কের দেখা হয় ডেইরন টারগারিয়ানের সাথে। সে মনে করিয়ে দেয় আমাদের আর ডাঙ্ককেও যে কিছু কিছু টারগারিয়ানরা পাগলামির বীজ নিয়ে জন্মায়, কিন্তু এরিয়ন ছোটবেলায় সাধারণ এক বাচ্চাই ছিল। কেন সে এমন মনস্টার হয়ে বড় হলো কে জানে। এই এখন ভালো ছেলে, কিন্তু সে বড় হয়ে এরিয়নের মতো মনস্টার হবে কিনা সেটা কে জানে। কথাটা সরাসরি বলা না হলেও ডাঙ্কের চেহারা দেখে বোঝা যায় সে সেটাই ভাবছিল। এখানেই বই থেকে সিরিজের সবচেয়ে বড় পরিবর্তন। বইয়ে এই রিয়েলাইজেশনটা নেই। যাই হোক, এরিয়ান তখন বিছানায় রাগে ক্ষোভে মারতে যায় তাকে একটা চাকু নিয়ে।
প্রিন্স মেকার তাকে আটকায়, কিন্তু কিছুই বলেন না, কারণ এগের অনুভূতিটা সম্ভবত তিনিও শেয়ার করেন, নিজের সন্তান বলে পারছিলেন না। ডাঙ্ক আসে দেখা করতে। মেকারকে সে পাল্টা অফার দেয়, কারণ তার মনে পড়ে গেছে যে প্রিন্স বেইলর মারা যাবার আগে ডাঙ্ককে তার সাথে জয়েন দিতে বলেছিলেন, আর সে রাজিও হয়েছিল। আর এগকে এরিয়ানের মতো অহংকারী আর পাগল না বানাতে চাইলে এই পরিবেশ থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে। সে জানায় এগকে সে স্কোয়ার হিসেবে নিতে পারে, কিন্তু একটা শর্তে, আগামী 1-2 বছর সে এগকে নিয়ে রেলমে ঘুরে বেড়াবে, তার পুরনো কাপড় পরবে, ইনে থাকবে, রাস্তায় ঘুমাবে, ঠিক যেভাবে সে নিজে থেকেছিল স্যার আর্লানের সাথে, যাতে এগ ওই হিউমিলিটিটা শেখে, যা তাকে একজন ভালো মানুষ আর ভালো রাজা হতে সাহায্য করবে। মেকার অবাক হলেন, পাগল হয়েছে নাকি তুমি? সে প্রিন্স, ব্লাড অব দ্য ড্রাগন। প্রিন্সরা কি ইনে ঘুমায় নাকি, সল্ট বিফ খেয়ে দিন কাটায় নাকি? ডাঙ্ক এখানে একটা মোক্ষম উত্তর দিল, প্রিন্স ডেরনও তো কখনো ইন রাত কাটায়নি। প্রিন্স এরিয়ান যে বিফ খায় তা নিশ্চয়ই রাজ্যের শ্রেষ্ঠ বিফ, তাহলে আজ তাদের এই অবস্থা কেন? অনেস্টলি, বাবা হিসেবে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? তিনি কিছু না বলে ঘুরে চলে গেলেন। এখানে এগ এসে জানালো যে তার বাবা তাকে অনুমতি দিয়েছে তার সাথে যাবার জন্য। পরে জানা যায় আসলে সে মিথ্যা কথা বলেছে, সে আসলে আবারও পালিয়েছে তার বাবার ছায়াতল থেকে। যদিও এই পার্টটুকু বইয়ে নেই, বইয়ে প্রিন্স মেকার স্পষ্টভাবেই তাকে পারমিশন দেন যাওয়ার জন্য। যাই হোক, স্যার ডানকান আর হেজনাইট থাকলো না, তার স্বপ্ন পূরণ হলো, সে এখন টার্গারেন হাউসের নাইট, স্যার ডানকান দ্য টল। এভাবেই স্যার ডানকান দ্য টল আর তার ফেইথফুল স্কোয়ার এগ বেরিয়ে পড়ল খোলা রাস্তায় তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, ডর্নের দিকে। আর স্যার আর্লান আর তার ঘোড়া, মানে তার স্পিরিট, মেটাফরিক্যালি তাদের ছেড়ে চলে যায় পরপারের উদ্দেশ্যে। স্পয়লার সেকশন। এখন আমি কিছু কথা বলবো যা ডাঙ্ক আর এগের পরিণতি প্রকাশ করবে। স্কিপ করতে চাইলে এই টাইম স্ট্যাম্পে চলে যান, অসুবিধা নেই। স্পয়লার ফ্রি একটা ভার্সন ভিডিও শেষে রেখেছি আপনাদের জন্য। হিস্ট্রি বুক থেকে এখন আমরা জানি এরপর প্লেগ, যুদ্ধ আর অ্যাক্সিডেন্টে রাজার অনেক ছেলে মারা যায়। ফালার আর তার ভাইরাও মারা যায় সেই প্লেগে। ডেরন মারা যায় এক এসটিডি হয়ে। এরিয়ান নিজেকে ড্রাগন মনে করে ওয়াইল্ড ফায়ার খেয়ে মারা যায়। আর এই মন্ত্র মাইস্টার হয়। তাই শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে আমাদের ছোট্ট এগ হয়ে যায় রাজা, কিং এগন টারগারিয়ান দ্য ফিফথ। তাকে বলা হয় এগন দ্য আনলাইকলি, কারণ সে ছিল রাজার 4 নম্বর ছেলের 4 নম্বর ছেলে। কিং এগ তার কিংস গার্ডের লর্ড কমান্ডার হিসেবে বেছে নেয় ডাঙ্ককে। ফ্লি বটমের ডাঙ্ক হয়ে যায় ওয়েস্টেরোসের নাইটদের সর্বোচ্চ পজিশনের অধিকারী। অনেক পরে কিং এগের ড্রাগন এগ ফোটানোর অবসেশনের কারণে সামার হলে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়। ওয়াইল্ড ফায়ারের সেই আগুনে এগ, ডাঙ্ক আর ফ্যামিলির প্রায় সবাই মারা যায়। এ কারণে কিন্তু বারবার সিরিজে বলা সামার হল আমরা মূল গেম অফ থ্রোনস সিরিজে দেখি না। এটা ছিল টারগারিয়ানদের সামার কাটানোর জায়গা। কিন্তু হিন্টস দেওয়া হয় যে মারা যাওয়ার আগে ডাঙ্ক এগের নাতনি রেইলাকে আগুন থেকে বাঁচিয়েছিল। আর এই আগুনের মধ্যেই রেইলা জন্ম দেয় রেগার টারগারিয়ানকে, জন স্নো এর বাবাকে। তার মানে ডাঙ্ক ঠিকই বলেছিল, একদিন রাজ্যের তাকে দরকার হয়েছিল। ডাঙ্ক যদি রেইলাকে না বাঁচাতো তাহলে ডেনারিস বা জন স্নো জন্মাতো না, পুরো গেম অফ থ্রোনসের গল্পটাই হতো না। স্পয়লার সেকশন শেষ। ডাঙ্ককে নিয়ে আসলে ঈশ্বরের আরও পরিকল্পনা ছিল। তার কথা গেম অফ থ্রোনসও 2 বার এসেছে। তার কীর্তিকলাপ ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা ছিল। বলেছিলাম বাটারফ্লাই এফেক্টের কথা। এই সামান্য হেজনাইটকে বাঁচাতে গিয়ে প্রিন্স বেলরের মৃত্যুর সুদূরপ্রসারী প্রভাব আমরা দেখেছি গেম অফ থ্রোনসও। কারণ বেলরের বংশধররা কিন্তু আয়রন থ্রোনে বসতে পারেননি। কেন পারেনি সেটা আমরা আগামী পর্বগুলোতে দেখব। কিন্তু তার মানে ম্যাড কিং, যার জন্য হয়েছিল রবার্টস রেবেলিয়ন, সে রাজা হতো না বেলর মারা না গেলে। আর রবার্টস রেবেলিয়ন না হলে রবার্ট ব্যারাথিন হতেন না রাজা, আর ঘটতো না তাকে সরিয়ে কিং হবার প্ল্যানিং, যার গল্প নিয়েই পুরো গেম অফ থ্রোনস ঘটে গেছে। একেই বলে বাটারফ্লাই এফেক্ট। এক পাশে এক প্রজাপতির পাখা নাড়ানো, আর পৃথিবীর অপর পাশে হারিকেন হয়ে যাওয়া। কিন্তু সেই গল্পগুলোতে আমরা আগামী পর্বগুলোতে আসবো, দেখব পরের গল্প দ্য সোয়ান সোর্ড। দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই থাক। মনে করেছেন ভুলে গেছি গিফটের কথা? না, ভুলেনি। স্ক্রিনে দেখানো কিউআর কোডটা স্ক্যান করে চলে যেতে পারেন আমার পেট্রিয়নের লিঙ্কে। সেখানে পেয়ে যাবেন ডাঙ্কেন এগের পুরো নভেলাটা, সাথে পাবেন এই স্পেসিফিক গল্পটা নিয়ে লেখা গ্রাফিক নভেল। আমি জানি আপনাদের অনেকেরই ইংলিশ কঠিন বই পড়তে কষ্ট হয়, কিন্তু গ্রাফিক নভেলটা অনেক সহজ, আপনাদের পড়তে অনেক সুবিধা হবে। সোন সোর্ড আর মিস্ট্রি নাইট যখন শেষ করব, তখন ওটা শেষেও আমি এইগুলোর গ্রাফিক নভেলগুলো অ্যাড করে দেব। ভালো থাকবেন, এনজয়, হ্যাপি রিডিং।